সদ্য বিয়ে হয়েছে রমার। রমা ছিল এ বাড়ির একমাত্র ছেলে নিখিলের বউ। মাত্র 1 মাস আগেই তাদের বিয়ে হয়েছে। শ্বশুরের বন্ধু বান্ধব, বরের অফিস কলিগ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে বেশ ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের। রমার বাবার আর্থিক অবস্থা সচ্ছল না হলেও তিনিও কমতি রাখেননি। রমার শ্বশুরবাড়ির সাথে প্রায় সমান তালেই পা মিলিয়েছিলেন রমার বাবা। বলতে গেলে নিজের সর্বস্ব ঢেলে দিয়েই মেয়েকে বিয়ে দিয়েছিলেন, যাতে শ্বশুরবাড়ির লোকেদের কাছে কোনোভাবেই তার মাথা নিচু না হয়ে যায়। আজ প্রায় 1 মাস কেটে গেল তাদের বিয়ে, আর 1 সপ্তাহ পরে জামাই ষষ্ঠী। আজ হঠাৎ রমার বাবা এ বাড়িতে এসে উপস্থিত। বিয়ের পর এই প্রথম মেয়ের বাড়িতে আসা। রমা, বেয়ান, কোথায় গেলেন সবাই? আরে আমাদের নতুন অতিথি যে, আসুন আসুন দাদা, আসুন, বসুন। আমি রমাকে ডেকে দিচ্ছি। রমা, রমা, তাড়াতাড়ি দেখবে, এসো কে এসেছে। বাবা, তুমি কখন এলে? কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে মা, আমার শরীর খুব ভালোই আছে। তা আমাদের বাপ জীবন কোথায়? ও অফিসে গেছে বাবা। তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আপনি বিয়ানকে কেন আনলেন না? এটা কিন্তু আপনি একদম ঠিক কাজ করেননি। বিয়ানকে তো আনতে পারতেন। আপনার বেয়ানের কথা বলবেন না, কিছুতেই আসতে চাইলো না। বললো 6 মাস না গেলে মেয়ের বাড়ির মুখ দেখতে নেই। ভাবুন একবার। এটা আবার কি কথা? এসব আবার কেউ মানে নাকি আজকাল? আমার মেয়ের বিয়ের তো 2 মাস হতে না হতেই আমার মেয়ে জামাই জোর করে ধরে নিয়ে গেছিল ওদের বাড়িতে, আর তারপর থেকেই আসা যাওয়া লেগেই আছে। আপনি জোর করে ধরে আনতে পারলেন না দিদিকে? এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। রমা চা নিয়ে ঘরে ঢোকার সময় তাদের 2 বিয়াই বিয়ানের কথা কানে এলো। রমার তখন বেশ আনন্দ। বিয়ের আগে থেকেই তার মনে সবসময় এক ভয় কাজ করত, যে বড়লোকী শ্বশুর বাড়িতে তার বাবা মার ঠিকঠাক জায়গা হবে কিনা, তারা আদয়ে তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে কিনা। কিন্তু তাদের 2 বিয়াই বিয়ানের কথাবার্তা শুনে তার মনের ভয় আস্তে আস্তে কেটে যেতে থাকলো। বাবা, এই নাও তোমার চা। মা, আপনারটাও দিয়ে গেলাম। বাবা, তুমি আজকে থাকছো তো? না রে মা, আমি এক্ষুনি বেরিয়ে যাব। এ কি বেয়াই মশাই, এসেই মাত্র চলে যাবেন? আজকে দিনটা থেকে যান। না দিদি, থাকার সময় নেই। আসলে একটা কারণেই এসেছিলাম, নিমন্ত্রণটা করেই চলে যাব। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? আসলে দিদি, সামনের সপ্তাহে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই তো জানেন আমার একটা মাত্র জামাই, আর তাও এটা প্রথমবার। তাই আমি চাইবো ওই দিন অবশ্যই আমার মেয়ে ও জামাইকে আপনি পাঠিয়ে দেবেন। ও, এই কথা? তাই এর জন্য আবার বাড়িতে এসেই বলতে হবে? আপনার মেয়ে জামাইকে তো ফোনে বলে দিতেই পারতেন। এর জন্য আবার আলাদা করে আমাকে বলার কোনো প্রয়োজন ছিল না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মেয়ে জামাই আপনাদের বাড়িতে ঠিক সময়েই পৌঁছে যাবে। কথাটা শুনে রমার তো তখন আর আনন্দই ধরে না। সত্যি তার শাশুড়ি এত ভালো, অথচ এই শাশুড়িকে নিয়েই মনে মনে কত কি ভেবে ফেলেছিল রমা। আসলে সব শাশুড়ি সমান হয় না, এটা রমা বুঝতে পারল। আচ্ছা দিদি, এই এলাম এবারে, অনেকটাই দেরি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে বেয়াই মশাই, আপনি সাবধানে যাবেন। বৌমা, তুমি তোমার বাবাকে একটু এগিয়ে দিয়ে এসো। রমা তার বাবাকে এগিয়ে দিয়ে এসে বাড়িতে ঢোকার সাথে সাথেই রমার শাশুড়ি বলে উঠল, অত হাসি খুশি থাকার কিছু নেই। তুমি ভালো করেই জানো তোমার একটা ননদ আছে, আর সেও এ বাড়ির একমাত্র মেয়ে। তাই জামাই ষষ্ঠীর দিন তারা অবশ্যই থাকছে এ বাড়িতে।
ফলে তোমার আর হয়তো ও বাড়িতে যাওয়া হবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শুনে রমার মাথায় যেন বজ্রঘাত করলো। তার চোখ ছলছল করে উঠল। সে বলল, মা, এটা আমার প্রথম জামাই ষষ্ঠী, আর আমি তাদের একমাত্র মেয়ে। তারা অনেক আশা করে থাকবে আমার জন্য। দেখো বৌমা, অত শত আমি বুঝি না। তুমি যেমন তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তেমনি আমারও একটাই মেয়ে। আর আমি চাইবো ওই দিন তুমি অবশ্যই বাড়িতে থেকো। এটাই আমার শেষ কথা। বলেই রমার শাশুড়ি ওখান থেকে চলে গেল। রমা কাঁদতে লাগলো। তাহলে সব শাশুড়ি কি একই রকম হয়? একটুখানির জন্য হলেও তার শাশুড়িকে নিয়ে তার মনে যে ধারণা জন্মেছিল, তাহলে সবটাই মিথ্যে, সবটাই লোক দেখানো ছিল, যাতে বাপের বাড়ির লোক কেউ বুঝতে না পারে, তার জন্য এই নাটকটা। রমা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তার স্বামী বাড়ি ফেরার পর রমা সবটাই তাকে বলে। তার উত্তরে সে বলে, আমার মাকে তুমি এখনো চিনতে পারোনি রমা। একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে ঠিক চিনে যাবে। অবশেষে সেই দিনটি এলো, জামাই ষষ্ঠী। সকাল না হতে হতে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেল। রমার শাশুড়ি খুব ব্যস্ত হয়ে তার শ্বশুরকে বলল, কি গো, এখনো কি বসে থাকবে? বাজারে যাবে কখন? জানোই তো, বেলা হয়ে গেলে বাজারে টাটকা মাছ আর পাওয়া যায় না। কত বাজার করতে হবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, এই যাচ্ছি যাচ্ছি। তুমি এত ব্যস্ত হয়েও না তো। ব্যস্ত হব না? কি বলছো কি তুমি? একটু পরেই মেয়ে জামাই এলো বলে কথা। কত জোগাড় জানতি বাকি আছে বলো তো? রান্নাও বাকি আছে। এত কিছু রান্না হবে, সেগুলো তাড়াতাড়ি বসিয়ে দিতে হবে না? মেয়ে জামাইকে কিন্তু আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে দেব না, এই আমি বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এখনই যাচ্ছি। উফ, পাগল করে দেবে আমাকে। কই রে শিবানী, এখনো তোর হয়নি? এই জায়গাটা ভালো করে সাজাতে হবে কিন্তু, তাড়াতাড়ি হাত চালা। হ্যাঁ গিন্নিমা, আমি এক্ষুনি করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। বৌমা, ও বৌমা, আরে কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো এদিকে। হ্যাঁ মা, বলুন। আরে বলুন কি, তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাও। আজকে অনেক কিছু রান্না হবে। শোনো, কি কি রান্না হবে বলে দিই। 5 রকমের ভাজা থাকছে, সাথে ডাল মুড়ি, আর হবে চিংড়ির মালাইকারি, দই কাতলা, ফিশ ফ্রাই, চিকেন কষা, সাথে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এগুলো তো আছেই। তুমি তাড়াতাড়ি লেগে পড়ো দেখি। রমা সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে গেল। বাড়িতে এত তোড়জোড়, এত আনন্দ, অথচ তার মুখে কিছুতেই হাসি আনতে পারছে না সে। সত্যি, সে তার শাশুড়িকে যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। তার নিজের মেয়েকে নিয়ে এত আয়োজন, এত হইহুল্লোড়, অথচ বৌমা, সেও যে একজনের ঘরের মেয়ে, সেটা একবারও ভেবে দেখছে না। এমনকি এ নিয়ে তার বিন্দুমাত্র কৌতূহলও নেই। দিব্যি জামাই ষষ্ঠীর আয়োজন করতে ব্যস্ত। রমা কাঁদতে কাঁদতে রান্না করতে থাকে। ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। ফোনটা কানে ধরতেই ওপার থেকে শুনতে পেল তার মায়ের কণ্ঠস্বর। কি রে, কি করছিস? এখনো বেরোসনি বুঝি? তাড়াতাড়ি বেরিয়ে পড়, বেলা হয়ে গেলে কিন্তু রোদ উঠে যাবে, তখন তোদের আসতে খুব কষ্ট হবে। তাই বলছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়, দেরি করিস না। বলেই ফোনটা কেটে দিল। রমার যে আজকে ও বাড়িতে যাওয়া হবে না, সেটা জানার পরও তার মায়ের মুখের ওপর কিছু বলতে পারল না। অনেক আশা করে আছে তার বাবা মা। মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক সেই সময় তার ননদের গলা, মা, ও মা। ও মিঠি, এসেছিস মা? আয় মা, আয়, ভিতরে আয়। জামাই, তুমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ মা, এই যাই।
মিঠি, তুইও চ। আরে দাঁড়াও মা, যাচ্ছি, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো দেখি। ও কিছু বললো না বাপের বাড়ি যাওয়ার জন্য? তোমার কথা মেনে নিল সব? না মেনে আর উপায় আছে? বেশ ভালোই জব্দে ফেলে দিয়েছি বেটিকে, কোনো কথাই বলছে না, সব মুখ বুজে সহ্য করছে। কই মা, এবার শুরু করে দাও। আর একটু দাঁড়া বাবা, আমার এক আত্মীয়রা আসবে, ওনারা আসলেই শুরু করে দেব। এখন আবার কে আসবে মা? একটু অপেক্ষা কর না, বুঝতেই পারবি। এই তো, এই তো ওনারা এসে গেছে। বাবা, মা, তোমরা এখানে? হ্যাঁ, কেন রে, আমরা জামাই ষষ্ঠী করবো না বুঝি? হ্যাঁ করবেই তো, কিন্তু তোমাদের এখানে নিমন্ত্রণ করলো কে? আমি করেছি বৌমা। মা আপনি? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি কি ভেবেছিলে আমি আর 5টা শাশুড়ির মতো খুব দরজাল শাশুড়ি? না মা, আসলে আমি বুঝতে পারিনি আপনি। আসলে এটা মিঠির বুদ্ধি ছিল। ও বলল মা আমরা অনেকদিন পরেই যাব, আর বৌদির সাথে দেখা হবে না, তার জন্যই এই প্ল্যানটা করা। হ্যাঁ বৌদি, আসলে বিয়ের পরে থেকে তো তোমার সাথে আর দেখা হয়নি, তোমার সাথে জমিয়ে আড্ডাটাও দেওয়া হয়নি, তাই সবাই মিলে একসাথে আনন্দ হইহুল্লোড় করব বলেই এই প্ল্যানটা করার। সারপ্রাইজটা কেমন দিলাম বলো? আমি খুব খুশি দিদি ভাই, তোমরা যে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি সত্যি কখনোই ভাবিনি। মা, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার সম্পর্কে অনেক খারাপ কথা ভেবে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ধুর পাগলি, ওটাই তো স্বাভাবিক, কোনো মেয়েকে যদি না বাপের বাড়িতে যেতে দেওয়া হয় তখন তার মনে যে কতটা কষ্ট হতে পারে সেটা আমি জানি রে মা। আমিও এক সময় কারোর ঘরের মেয়ে ছিলাম, আর এখন মা, তাই মেয়েদের কষ্টটা আমি খুব ভালো করেই জানি রে মা। তবে তুমি চিন্তা করো না বৌমা, আজকের অনুষ্ঠানটা মিটে গেলেই তুমি কালকেই তোমার বাবা মায়ের সাথে ও বাড়িতে চলে যেও, কেমন? হ্যাঁ নাও নাও, হয়েছে হয়েছে, এবার শাশুড়ি বৌমার গল্প বন্ধ করে তাড়াতাড়ি আমাদের ফটোটা দিয়ে দাও দেখি মা, কতক্ষণ আর খালি পেটে থাকবো বলো?